সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় বিদ্যুৎ ও গ্যাসের বোঝা জনগণের কাঁধে। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, ক্যাবে জ্বালানি উপদেষ্টা ও জ্বালানি বিশেষজ্ঞ। তারপরে আছেন অরুণ কর্মকার, বিশেষ প্রতিনিধি প্রথম আলো। এছাড়াও আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যোগ দিবেন ডক্টর সেলিম মাহমুদ, সদস্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। লিবীয় উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় মৃত 200 জনের মধ্যে 6 জন বাংলাদেশি, উদ্ধার আরো 22, নিশ্চিত করেছে বিবিসি। ব্লগার নিলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার 2 জন, 5 দিন করে রিমান্ডে। সিলেটে অনন্ত বিজয় হত্যায় গ্রেপ্তার 2 ভাইয়ের 7 দিন করে রিমান্ড মঞ্জুর। খুলনায় বখাটের হাত থেকে বড় বোনকে রক্ষা করতে গিয়ে জীবন দিল ছোট ভাই, ছুরিকাঘাতে আহত আরো 4, ঘাতককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ। হজ পালনে দেশ ছেড়েছেন 43,000 মুসল্লি, বিড়ম্বনার শিকার হজযাত্রীদের নানা অভিযোগ। কর্তৃপক্ষ বলছে ভিসা জটিলতা কেটে যাওয়ায় যেতে পারবেন সবাই। এবং অবৈধ বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো রাজধানী, সৌন্দর্য হারাচ্ছে তিলোত্তমা নগরী, সিটি কর্পোরেশনের অবহেলায় দায়ী বলছেন নগর পরিকল্পনাবিদরা। স্যার, বিদ্যুৎ নিয়ে যে বিদ্যুৎ এবং গ্যাসের যে দাম বাড়ানো নিয়ে যেটা করেছে এনার্জি রেগুলেটরি কমিশন, তাদের যে ব্যাখ্যা যে কি কারণে তারা দাম বাড়িয়েছে, হ্যাঁ, বিদ্যুতের ক্ষেত্রে তাদের কোনো ব্যাখ্যাই আসলে না, যে কথাগুলো বলেছে বা যেভাবে বলেছে। কারণ সবাই আশা করছিল যে বিদ্যুতের দাম কমবে, কারণ পুরো বিশ্বব্যাপী গত 1 বছরে জ্বালানি তেলের দাম কমতে কমতে একদম সর্বোচ্চ নিচের লেভেলে এখন আছে। হ্যাঁ, আজকে আমি দেখলাম গতকাল মনে হয় খুব সম্ভবত $4 থেকে $5 বেড়েছে, 38 বা 39 থেকে $44 হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এরকম একটা অবস্থা আছে। সবাই যখন এরকম করছিল তখন একটা বিরাট অঙ্কের টাকা জনগণের বোঝার উপরে, বোঝা হিসাবে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এর পেছনে আসলে কোন জায়গার কারণে, কি কারণে এই বোঝাটা জনগণকে বইতে হবে? এখন জনগণের কাছে রেগুলেটরি সিস্টেমে আপনি বিদ্যুতের মূল্যহার, ইউটিলিটি, তাদের যখন রেভিনিউ রিকোয়ারমেন্ট যেটা এবং বিদ্যমান মূল্যহারে সেখানে যদি ঘাটতি থাকে তাহলে তারা প্রস্তাব করতে পারে, সেটা গ্যাসেরই হোক আর বিদ্যুতেরই হোক, সেটাকে মূল্যহার বাড়িয়ে বাড়তি অর্থ যোগান দিয়ে ঘাটতি কম্পেনসেট করা। তো সেই বিষয়টি দেখার সময় রেগুলেটরি কমিশন একেবারেই মেকানিক্যালি ব্যাপারটা দেখছে বরাবরই। এবার আমরা ভোক্তাদের তরফ থেকে অনেক বিষয় মেরিটে আলোচনা করেছিলাম, মিডিয়াও সেগুলোকে প্রজেক্ট ফেব্রুয়ারি আছে। তো সেই সব বিষয়গুলো উপেক্ষা করে শুধুমাত্র ইউটিলিটির রেভিনিউ রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করার জন্য বিদ্যুতের মূল্যবৃদ্ধি, এটা কোনো ন্যায্য ব্যাপার হলো না। এবং সেই অন্যায্য কাজটা বরাবরই বিআরসি করে আসছে এবং এটা করছে সেই জায়গা থেকে যে বিআরসির আইনি যে স্বাধীনতা এবং তার যে নিরপেক্ষতা আইনে আছে, কাগজে আছে, সেই স্বাধীনতা এবং নিরপেক্ষতাটা অনেক ক্ষেত্রেই ক্ষুণ্ণ হচ্ছে। সরকার তাদেরকে মেকানিক্যালি মূল্যবৃদ্ধির ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করতে চাইছে। আজকে যে মূল্যবৃদ্ধির আদেশটা তারা দিল, এটা মোটামুটিভাবে চূড়ান্ত হয়েছিল। আপনারা জানেন যে তারা আপনার অতি দ্রুত, অতি অল্প সময়ে, স্বল্পতম সময়ে হিয়ারিংটা কমপ্লিট করেছে। এরকম একটা বিচারিক কার্য এভাবে সম্পন্ন করা নজিরবিহীন, এটা একটা অস্বাভাবিক ঘটনা। বিচারের স্বচ্ছতা এবং বিচারকে নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ করতে হলে এভাবে বিচারিক কার্য চালানো যায় না। সেটাও তারা করেছিল। জ্বালানি মন্ত্রণালয় এবং বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি বিভাগের বলা যেতে পারে তাদের ইন্টারফিয়ারেন্সই তারা এই জিনিসগুলো করতে বাধ্য হয়েছিল। এবং বিআরসির এই স্বাধীনভাবে তার করতে, সেখানে 2টা কাজ তার করার কথা, যে এটা কমার্শিয়ালাইজেশন হবে বিদ্যুৎ খাত এবং সেখানে সরকারি এবং বেসরকারি খাতে উদ্যোক্তারা সেখানে প্লেয়ার হিসেবে খেলবে এবং এই খাতটা লেভেল প্লেইং ফিল্ড করবে এবং সেখানে সুষ্ঠু প্রতিযোগিতা এনশিওর করবে এবং সেটা করতে যে ভোক্তাদের স্বার্থ এবং অধিকার তারা সুরক্ষা দেবে, এই হচ্ছে তাদের ম্যান্ডেট।
এখন আসেন মূল্যহার বৃদ্ধির ক্ষেত্রে সরকার যেভাবে চাচ্ছে তাদেরকে সেভাবেই কোনো না কোনোভাবে রেসপন্ড করতে হচ্ছে। তারা কিন্তু মূল্যহার বৃদ্ধির আদেশ বৃহস্পতিবারে দিয়েছে, তারা বুধবারেও জানতো না যে তাদের বৃহস্পতিবারে দিতে হবে। এই হচ্ছে প্রেক্ষাপট। এখন এটা করতে যে কার লাভ হচ্ছে সেইটা তো আমরা খুঁজে পাচ্ছি না। সরকার একটা পক্ষ, ভোক্তারা একটা পক্ষ, বিআরসি একটা পক্ষ, কেউ লাভবান হতে পারছে না। তারপরেও এই জিনিসগুলো ঘটছে। এর মধ্যে বেসরকারি খাত আছে, সরকারি খাত আছে, ব্যবসা আস্তে আস্তে বেসরকারি খাতে যাচ্ছে এবং বিশৃঙ্খলা এইসব সূত্র ধরে আসছে বলে দেখা যাচ্ছে। এখন আমরা আসি এই প্রেক্ষাপটে যে কথাগুলো আপনি আলোচনার আগে, অনুষ্ঠানে যাওয়ার আগে বলছিলেন, আমি সেই জায়গাগুলোতে যাই। লিস্ট কস্ট জেনারেশন অপশন, এটা একটা কারিগরি, আপনি বলতে পারেন একটা প্যারামিটার, এটা একটা স্ট্যান্ডার্ড, এটা একটা নর্ম। জেনারেশন করতে হলে আপনাকে লিস্ট কস্ট অপশন এক্সারসাইজ করতে হবে, যাতে করে স্বল্পতম মূল্যে কিভাবে জ্বালানি মিশ্রণ আপনি তৈরি করবেন, কিভাবে আপনি কোন জেনারেটরটা আগে আনবেন, কোন তেলের বিদ্যুৎ বেশি তৈরি করবেন, কোনটা কম তৈরি করবেন, কোনটা বেশি চালাবেন, কোনটা কম চালাবেন, এই সব অপশনগুলো ঠিক করে কোন কম্বিনেশনে আপনি কম ব্যয়ে বিদ্যুৎ উৎপাদন করবেন। এই কাজটা এখন পর্যন্ত, যদিও বিআরসি এটা আদেশ জারি করেছে, কিন্তু আদেশ পিডিবির পক্ষে বা জেনারেশন সিস্টেমে ইন্ট্রোডিউস করা যায়নি। তার কারণ হচ্ছে একটাই, কুইক রেন্টাল এবং রেন্টালকে বেশি চালাতে হবে। আজকে আসেন, এইবার যদি বেশি চালানোর বিষয়টি আসি, কুইক রেন্টালে 374 মেগাওয়াট বিদ্যুৎ আছে। এই বিদ্যুৎ 81% প্ল্যান্ট ফ্যাক্টরে চালানো হচ্ছে। এই বিদ্যুতের ব্যয় দুইভাবে বেড়েছে। রেন্টাল থেকে যখন কুইক রেন্টাল নাম দেওয়া হয়েছে, পার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্যাপাসিটির জন্য আপনি পার মান্থ $15 দিতে হয় রেন্টালের জন্য। কুইক রেন্টালে সেটা হয়েছে $30। নতুন করে নেগোসিয়েশন করার সময় এই ক্যাপাসিটি পেমেন্টের উপরে হাত দেওয়া হয়নি। আরবিটারি বলা হয়েছে 1-2 টাকা কমানো হবে, সেটা আলটিমেটলি হিসাবে তার কোনো ইম্প্যাক্ট নেই। তার মানে যেমন চুক্তি আছে সেভাবেই হয়েছে। এখন যদি আমি বলি যে এইগুলো কি বোঝার মতো লোক নেই, এইবার আসেন যে তারা যে ডিসিশনের উপরে 2021 সাল পর্যন্ত বাড়ানো হবে, একটা তদন্ত রিপোর্ট মতো প্রতিবেদন তৈরি করেছে। সেখানে কিছু প্রফেশনাল আছে, একজন এডিশনাল সেক্রেটারি মন্ত্রণালয় তার নেতৃত্বে তৈরি করা হয়েছে। সেখানে 2টা কারণে বাড়ানোর কথা বলা হয়েছে। একটা কারণে বলা হয়েছে 2021 সাল পর্যন্ত আমরা সাফিসিয়েন্ট ক্যাপাসিটি ইনক্লুড করতে পারবো না, সুতরাং এদেরকে রাখতে হবে। আর একটা হচ্ছে এদের মালিকরা অনুরোধ করেছে যে এটা বাড়াইতে হবে। এই 2টো কারণে। এখন আসেন, সরকার বলছে যে আমার মাস্টার প্ল্যানে যা বলা হয়েছে তার তুলনায়, আমি আজকেও ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট পড়ছিলাম, মাস্টার প্ল্যানে যা বানানো হয়েছে তার চেয়ে ক্যাপাসিটি বেশি হয়ে গেছে এবং সেই ক্যাপাসিটি আমি রান করতে পারছি না জ্বালানির অভাবে। এক হচ্ছে গ্যাসের অভাবে পাচ্ছিলাম না, আর জ্বালানি তেলের দাম বেশি বলে দাম কম রাখার জন্য আমি কম উৎপাদন করছিলাম, বিদ্যুতের বেশি সরবরাহ করছিলাম না, ক্যাপাসিটি আনইউজড থেকে যাচ্ছিল। এই অবস্থাটা আমি করেছি। তারপরে আমি বলছি যে আমার ক্যাপাসিটি অ্যাড করতে পারবো না বলে আমি 2021 সালে এক্সটেন্ড করেছি। তার মানে এই 2টো যুক্তি কোনো কার্যকর যুক্তি না, গ্রহণযোগ্য যুক্তি না, পরস্পর বিরোধী। মূল কথা হচ্ছে যে তারা চাপ দিচ্ছে মালিকরা, সে কারণে আমরা এটা করছি। সেই কথাটাই প্রকারান্তে তারা 2 নম্বর কারণে স্বীকার করেছে এবং পুরো সরকারের ডিসিশন এভাবে হয়ে। তাহলে লিস্ট অফ জেনারেশন অপশনে যেতে পারলাম না, না গেলে তার জন্য যদি ব্যয় বাড়ে, সেই ব্যয় বাড়টা আমরা ভোক্তারা নেব কেন, সে কথাটা আমরা বলেছিলাম। এইবার আসেন প্রাইভেট এবং পাবলিক সেক্টরে যে এই মূল্য বৃদ্ধির ব্যাপারটি যখন আসছে, এটার সাথে আমি একটু ইয়ার সাথে অরুণদার সাথে একটা, অরুণদা এই যে কুইক রেন্টালের কথা বলো, 4-5 বছর যখন কুইক রেন্টাল আনা হয় তখন সেই সময় আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক কম ছিল, কিন্তু তেলের মূল্য অনেক বেশি ছিল। যেমন কুইক রেন্টালের অধিকাংশ যেহেতু তেল দিয়ে চলে, সে কারণে গভর্নমেন্টকে একটা বড় ধরনের ভর্তুকি দিয়ে অনেক বেশি টাকা খরচ করে তেল নিয়ে এসে আমাদের বিদ্যুৎ উৎপাদন করতেছে এবং মানুষ মোটামুটি এই যে আমাদের যে ইয়াটা ছিল, যে ঘাটতিটা ছিল, ঘাটতিটা পূরণ করার চেষ্টা মানুষ অতখানি বুঝতে পারেনি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু 4-5 বছর পরে এখন যখন তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে আছে $120 থেকে $40 বা $42 এসে ঠেকেছে, তার তো একটা রিভিশন থাকতে হবে। কিন্তু সেই রিভিশনের মতে না গিয়ে তাদেরকে উনি যেটা বললেন স্যার, এক্সটেনশন দিয়ে 2021 সাল পর্যন্ত যৌক্তিকতা প্রমাণ করে আগের যে চুক্তিগুলো আছে ঠিক ওইভাবে রেখে $15 আর $30 রেখে তারা এইভাবে কোন ইয়েতে কাজ করছে তাহলে? আচ্ছা, ধন্যবাদ। এটা তো যে রেন্টাল কুইক রেন্টাল প্ল্যান্টগুলির সাথে রিনিউ হয়েছে গভর্নমেন্টের চুক্তি, সেখানে
বিদ্যুতের দাম কিছুটা কমছে, তাদের আগে যেটা ছিল সেটা থেকে কিছুটা কমছে, কিন্তু ক্যাপাসিটি পেমেন্ট যেটা সেইটা সেটা তো কমই। সেইটা ধরে নেই, ওই জায়গাটা মূল কারণ। আপনি আমাদের খুব প্রয়োজনের সময়, খুব সংকটের সময় আমরা সেটা করছি, এটা ক্লিয়ার। রেন্টাল তিন কুইক চার রেন্টাল। গুণ বেশি টাকা খরচ করে না, ভর্তুকি বেশি দিয়ে। টাকাটা হলো আপনার, একটা হলো দ্রুত করলে টাকা কিছু বেশি লাগবে, কিন্তু ওইটা তো সেটার জন্য ছিল না, আর একটা হলো জ্বালানির তেলের জন্য, জ্বালানির জন্য। জি। জ্বালানি আপনার গ্যাস হলে কম লাগবে, জ্বালানি তেল হলে বেশি লাগবে। ক্যাপাসিটি পেমেন্ট কেমন? এই দুইটা। এখন ক্যাপাসিটি পেমেন্টটা হিসাব করে কিভাবে, ধরেন একটা প্ল্যান্ট আপনি 5 বছরের জন্য নিছেন, সাধারণত বিদ্যুৎ কেন্দ্র 20, 22, 25 বছরের জন্য হয়, লং কেমন? টার্মের যেগুলো আছে দীর্ঘ। 30 বছর এটার লাইফ থাকে, তো 22-25 বছরের জন্য চুক্তি হয়, কিন্তু এগুলি ভিন্ন ধরনের। এটা আমি অত সময় নেব না, আমি বেশি দাম দিয়ে নেব অল্প সময়ের জন্য, এই সময় আমার সংকট, এই সংকটটা আমি উতরাইতে চাই। এই জন্য যখন নেওয়া হয় তখন ওই 5 বছরের জন্য সে যে ইনভেস্টমেন্টটা করবে সেইটা 5 বছরের মধ্যে তার তুলতে হবে, ওইভাবে সব সে হিসাব করে। ক্যাপাসিটি পেমেন্ট, বিদ্যুতের দাম, এভরিথিং ওইভাবে হিসাব হয়, কেমন? এখন 5 বছর পরে বা যার সাথে 3 বছরের চুক্তি, 3 বছর পরে আপনি যখন রিনিউ করবেন তখন অবশ্যই ওগুলিও রিভাইজ করতে হবে, যে এখন তো আর তুমি ক্যাপাসিটি পেমেন্ট সেই আগেরটা পাবা না, এটা কমাইতে হবে, বিদ্যুতের দামটা কমাইতে হবে। আর তেলের দাম যেটা হয় এই রেন্টাল, কুইক রেন্টালের ক্ষেত্রে তেলের দামটা প্রথম থেকেই আছে যে গভর্নমেন্ট তেলের দাম যাই হোক, তেলটা আমরা দিয়ে দেবো তোমাকে, নিজেরা দেব। কেমন? বাকিটা বিদ্যুতের দাম 3 টাকা 4 টাকা যাই হোক সেইটা তুমি পাবা, তেলটা আমি দিয়ে দেবো, তেলের দাম যাই হোক। তেল যখন 62 টাকা, 58 টাকা, 50 টাকা যাই হোক, এখন যে 30 টাকা আমরা দিয়ে দিচ্ছি, কেমন? এর মধ্যে আমরা আরেকটা জিনিস করছি, গভর্নমেন্ট করছে যে রেন্টাল, কুইক রেন্টাল কিছু কোম্পানিকে, 11টা কোম্পানিকে তারা লাইসেন্স দিছে যে তোমরা নিজেরা তেল এনে নাও। মানে 17টার মধ্যে মানে 11টা কোম্পানি এরকম 11টা নিছে, 11টা এখন পর্যন্ত আনে না, 7-8টা আনে, কেমন? এখন তাতে হয়েছে কি যে তারা তেলটা নিজেরা নিয়ে আসে, তো নিজেরা নিয়ে আসলে তো সব কম দামে নিচ্ছে মার্কেট তারা। প্রাইস, হ্যাঁ হ্যাঁ। তাদের কিন্তু বোঝা আমরা না, টাকা তো কেন না ওটা বোঝা না, ওটা হয়েছে কি, ওটা তারা তো তেলটা আনতেছে এখন ধরেন 30 টাকা, কিন্তু কম দামে তো তারা লিটার। বিদ্যুৎ দিচ্ছে না। হ্যাঁ, তাদের কাছ থেকে পিডিবি বিদ্যুৎ এখন পাচ্ছে 10 টাকায়। তাতে কস্টিং অনেক বেশি আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো যে কস্টিং আছে তার থেকে। না না, আমাদের বিদ্যুৎ কেন্দ্র, আমাদের তো তেল ভিত্তিক ওইরকম কোন নাই। বিদ্যুৎ কেন্দ্র হ্যাঁ। তেমন নাই। ডিজেল জেনারেটর সব। পিডিবির 2-4টা আছে, সেগুলি অনেক পুরানো, সেগুলির খরচ অনেক বেশি, সেটা 80 টাকা ইউনিটও আছে বিদ্যুতের দাম পড়ে, কেমন? 80 টাকা, 100 টাকা ইউনিটও পড়ে, কেমন? ঠাকুরগাঁয়ে একটা ছিল, ওটা গোয়ালপাড়া ছিল, খুলনায় যেটা। আচ্ছা, এগুলি 105 টাকা ছোট ছোট কিছু সিরাজগঞ্জের জেনারেটর বাড়ি ডিজেলে চলে, এটা অনেক দিনের পুরনো, এটা এখন উৎপাদন করতে গেলে এটার ইউনিট পড়বে 100 টাকা। এগুলো মূল্যহারে সমন্বয় করা আমাদের ঠিক ওরকম না। বড় কোনো তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এই রেন্টাল, কুইক রেন্টাল ছাড়া তেমন কিছু নাই, কেমন? তা এখন কথা হলো যে ওই যারা তেলটা আনছে নিজেরা, তারা, তাদের কাছ থেকে কিন্তু বিদ্যুৎটা আমরা এখন 10 টাকায় পাচ্ছি, পিডিবি কিন্তু 10 টাকা করে কিনছে। আর যারা তেলটা আনছে না, সরকারি রেটে যাদেরকে তেল দেওয়া হচ্ছে তাদের কাছ থেকে নিচ্ছি আমরা কিন্তু এখনো 17-18 টাকায়। বিপিসি তেল আনতেছে 30 টাকাই, কিন্তু ওখানে ধরা হচ্ছে তেলের দামটা 62 টাকা। এই টাকাটা গভর্নমেন্ট একটা বিপিসির ফান্ডে আছে, গভর্নমেন্টের কোষাগারে আছে, যেখানেই থাকুক এই টাকাটা সে এইভাবে নিচ্ছে। এখন এই পরিস্থিতিতে আমাদের কথা হলো যে আমাদের বিদ্যুতের দাম বাড়াইতে হয়েছিল কেন? 2010 সাল থেকে যে আমরা বিদ্যুতের দাম বাড়াইতে শুরু করলাম, সেটা কেন করছিলাম, কারণ কি? কারণ হইল আমরা এই তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে গিয়েছিলাম, বাধ্য হয়ে, প্রয়োজনে গিয়েছিলাম, তেল ভিত্তিক করলাম দেখেই বিদ্যুতের উৎপাদন খরচ বাড়লো, দাম বাড়াইতে হইল, ব্যাস মানুষ রাজি। বিদ্যুৎ যখন সে পাইছে তখন সে এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করে নাই, ঠিক আছে তেল ভিত্তিক আমি করতেছি, বিদ্যুৎ পাচ্ছি, তো ঠিক আছে দাম তো বাড়বে। এখন তেলের দামের জন্য যখন দাম আমি বাড়াইলাম, এখন তেলের দাম কম, তাহলে এখন বিদ্যুতের উৎপাদন মূল্য কমছে, তাহলে এখন আপনি বিদ্যুতের দাম বাড়াবেন কেন? এইটা হলো আসল কথাটা। আমি এইখানে একটা, আমাদের দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, আমরা সবাই চিনি, সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং একজন জনপ্রতিনিধি, উনি আজকে একটা অনুষ্ঠানে বলছে যে বিদ্যুতের দাম বাড়ানো
ন্যায় বিচারের পরিপন্থী, এইটা কোনো ন্যায় বিচারের মধ্যে পড়ে না, এইটা এভাবে হইতে পারে না। এবং উনি সরকারকে বলছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য, অর্থাৎ দাম প্রত্যাহার করেন, দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করেন। উনি ওই একই কথা বলছেন যে আপনি তেলের দাম বাড়লে দেশে দাম বাড়াবেন, তেলের দাম কমলে কমাবেন না। কম দামের তেল বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করবেন, বিদ্যুতের দাম কমাবেন না বাড়াবেন। এটা তো এইরকম আইন তো দেশে চলতে পারে না। এটা হলো সুরঞ্জিতদার কথা। এইটাই বুঝ, হ্যাঁ এইটাই বুঝ। এটা সাধারণ মানুষও এটা বুঝে নিছে যে বাবা আমি তো তেলের যখন দাম বেশি ছিল বিদ্যুতের দাম বেশি পড়তো, দাম বাড়াইছো, দাম বাড়ছে, ঠিক আছে, এখন তুমি বাড়াবা কেন? এখন যদি আমরা 30 টাকা প্রায় 2500 মেগাওয়াট আমরা সব মিলে তেলে করি, তো ওই যে বললাম যে যারা নিজেরা এনে করে তারা 700 থেকে 750 মেগাওয়াট তারা করে, বাকি যে 15, 16, 1700 মেগাওয়াট, সেইটাও যদি আপনি 30 টাকা দামে তেলের দাম ধরে বিদ্যুতের উৎপাদন করেন, দাম ধরেন, তাহলে তো আপনি দাম বাড়ানোর কোনো প্রয়োজন পড়েই না, বরং কিছু কমাইতে পারেন। কেমন? এই জায়গাটা হইলো সমস্যাটা। হ্যাঁ, আচ্ছা স্যার, এখন একটা জিনিস আসছে, সেটা হলো যে গত 4 বছর ধরে, মানে একটা বলা হচ্ছে, রিপোর্টে বলা হচ্ছে কুইক রেন্টাল এবং দ্রুত ভিত্তিক যে 4 বছর ধরে 17,000 কোটি টাকা পিডিপি এই খাতের জন্য লস দিয়েছে তারা বলছে, এবং গত অর্থ বছরে শুধুমাত্র 5,000 কোটি টাকা হচ্ছে বিভিন্ন ইয়াতে। এখন প্রশ্ন হচ্ছে 17,000 কোটি টাকা যে কুইক রেন্টালের কারণে এটা হয়েছে, সেটা বোধহয় একটু সংশোধনের প্রশ্ন আছে। কারণ তেল ভিত্তিক বিদ্যুৎ, তেলের কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বেড়েছে, তেল ফুয়েল কস্টের কারণে। আর আমরা যেহেতু 4 টাকা 70 পয়সা দিচ্ছি, 4 টাকা 70 পয়সা থেকে তেল ভিত্তিক বিদ্যুতের দাম বেড়েছে, সেখানে কিছুটা বাড়ছে। আর রেন্টাল কিছু কন্ট্রিবিউট করেছে। 17,000 কোটি টাকার গোটাটাই রেন্টালের কারণে না, এটা হচ্ছে একটা কথা। আমি এখানে আপনাকে স্পষ্ট করছি যে আমরা গণশুনানিতে যে তথ্যগতভাবে এবং কোয়ান্টিটেটিভলি অ্যানালিসিস দিয়ে দেখিয়েছিলাম যে 374 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আমি যে গ্যাস খরচ করছি, সেই গ্যাস যদি আমি সরকারি খাতে দিয়ে দিই, তাহলে সরকারি খাতের ক্যাপাসিটি আনইউজড পড়ে আছে। শুধুমাত্র ফুয়েল কস্ট অর্থাৎ 65 পয়সা থেকে 70 পয়সায় আমি ওই রকম 80% বিদ্যুৎ আমি আনতে পারি প্ল্যান্ট ফ্যাক্টরে, এবং এই বিদ্যুৎটা ওখানে তৈরি করলে 5 টাকার জায়গায় আমি 65 পয়সা 70 পয়সায় আনতে পারি, অর্থাৎ 4 টাকা আমার সারপ্লাস হয়ে যায়। অর্থাৎ সেখানে প্রায় 2,000-2,500 কোটি টাকা সেভ হয়ে যায়। তাহলে আজকে যে আমি 1,000 কোটি টাকা বা 800-900 কোটি টাকা বা 1,000 কোটি টাকা বাড়ালাম, এইটুক করলেই তো আমি সেখানে 2,000-2,500 কোটি টাকা পাইতাম। এই কথাটা আমরা চোখে আঙুল দিয়ে বিআরসিকে বোঝানোর চেষ্টা করেছি, সেটাও বিআরসি আমলে নিতে পারেনি। অন্য দিকের কথা ছেড়ে দিলাম। অরুণবাবু যেটা বলছিলেন সেই কথাটার আরো একটু স্পষ্টীকরণ, যেটা যে আপনি বাড়তে 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 যেখানে গেলেন তার করসপন্ডিং বিদ্যুতের দাম করলেন 4 টাকা 70 পয়সা, তাহলে এর পরে বাড়লে আপনি বাড়াবেন, এইরকম থাকলে তো আর আপনি বাড়াবেন না। তাহলে আপনি সেখান থেকে কমে গেল ড্রাস্টিক্যালি, শুধু কমা না, অনেক অনেক গুণ কমে গেছে। যেখানে $120 ছিল এখন সেখানে 40 তাহলে সেই জায়গাটা আপনাদের সঙ্গে যখন আমার কথা হলো, অর্থাৎ সরকারের লোকজনের সঙ্গে, ইভেন মন্ত্রীর সঙ্গে এরকম ফেস টু ফেস কথা হয়েছে যে আপনি কৌশলগত কারণেই হোক আর বাস্তব অবস্থার কারণেই হোক তেলের দাম কমাতে পারছেন না। আপনি বলছেন যে আমরা কমালে মালিকরা ভাড়া কমাবে না, এই বেনিফিটটা পাবে না পরিবহন খাতে, সুতরাং এটা আমরা কমাতে পারছি না। তখন আমি স্পষ্টভাবে বললাম যে আপনি এই ডিক্লারেশনটা দেন যে আমি তেলের দাম কমাচ্ছি না, বিদ্যুতের দাম বাড়াচ্ছি না, একটা ভারসাম্য আছে, এটা চলুক। আমরা ধারণা করে নিয়েছিলাম যে 30 দিনের মধ্যে দিয়ে দেওয়ার কথা, যেখানে 5-7 দিনের মধ্যে দিয়ে দিয়েছে, জরুরি ভিত্তিতে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে বিদ্যুতের দাম জরুরি ভিত্তিতে ইমপ্লিমেন্ট করেছে, গ্যাসের সিএনজির দাম ইমপ্লিমেন্ট করেছে। তো সেই জায়গাটায় এই 7 মাস কেটে যাচ্ছে, তাহলে বোধহয় ইন্টারনালি এরকম ধরনের একটা ভারসাম্য মেনটেন করছে। আমরা নিশ্চুপ ছিলাম এবং স্বস্তিতে ছিলাম। অনেক জায়গাতে বলা হচ্ছিল যে দাম কেন কমাচ্ছে না তেলের, আমরা রিয়াকশন দেইনি। আমরা বারবার বলেছি যে এটা না কমালে, ওইটা না বাড়ালে এই ভারসাম্যটা আপনারা মেনটেন করে চলেন, এই ছিল কথা। এখন আকস্মিকভাবে এটা বাড়িয়ে দিল। বাড়িয়ে দেওয়ার পরে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এত কমে যাওয়ার পরে আপনি সমন্বয় করলেন না। যে কথাটা অরুণবাবু বললো যে আপনি বাড়ানোর সময় বাড়িয়ে দিয়েছেন, তেলের দাম সমন্বয় করেছেন, আন্তর্জাতিক বাজারে বেড়েছে, তেলের দাম বাড়াইছেন, বিদ্যুতের দাম বাড়াইছেন, এত ফ্রিকুয়েন্টলি বাড়াইছেন, এত বেশি বেশি বাড়াইছেন যে আমরা ভোক্তারা অসহনীয় পর্যায়ে চলে গেছি। তারপর আমরা মেনে নিচ্ছি যে আমরা বিদ্যুৎ হ্যাঁ, এবং একসময় আমরা এও বলেছি যে আমরা আর পাচ্ছি না, সইতে পাচ্ছি না, এবার যদি মানান তাহলে কিন্তু আমরা বিদ্যুৎ বিল দেবো না। আমাদের এইরকম, আমাদের অন্য কোনো কারণ ছিল না, আমরা পাচ্ছি না, আমাদের ইকোনমিক বার্ডেন হয়ে যাচ্ছে। এবং
ভর্তুকি যাই বাড়ুক আপনারা আমাদের আর বাড়ায়েন না, এরকম রিয়াকশনও আমরা দিয়েছি। ওনাদের পত্রপত্রিকায় আসছে, সম্পাদকীয়তে প্রথম আলোতে আসছে এই কথাটা, আমার উদ্ধৃতি দিয়ে আসছে যে বক্তাদের পক্ষ থেকে এরকম কথা বলা হয়েছে। এইরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছিল, তখন প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছে সেই সময়, এত দূর পর্যন্ত চলে গেছে। আজকে সেই তেলের দাম এত কমে গেল, হয়রাস সেখানে বিদ্যুতের দাম বেড়ে গেল, এটা তো রাষ্ট্রের পলিসি হতে পারে এখন না। আমরা দেখি ডক্টর Policy সালিম হতে মোহাম্মদ চলে পারে আসছেন, না। বিইআরসির সদস্য। ডক্টর সালিম মোহাম্মদ, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে আপনারা যে যৌক্তিক ব্যাখ্যাটা দিয়েছেন গতকাল, চেয়ারম্যান যে ব্যাখ্যা দিয়েছে কেন বিদ্যুতের দাম এবং গ্যাসের দাম বেড়েছে দিয়েছে, তাতে মানে গতকাল থেকে আজ পর্যন্ত আমরা একটা বিশেষজ্ঞকেও পাইনি যিনি বিদ্যুতের দাম কেন বাড়ানো হয়েছে এটা বিআরসি যৌক্তিক ব্যাখ্যা দিয়েছে, একজনও বলেননি। একজনও বলেননি। আচ্ছা, তা এই অবস্থাতে আপনাদের স্ট্যান্ডটা কোন জায়গায় আছে? স্ট্যান্ডটা খুব আমি আগে দুই একটা বিষয় জি, পরিষ্কার করি আর জি। কি। মানে অ্যাজ কম্পেয়ার টু দি সিচুয়েশন ইন 2008-9, জি আপনার মনে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছিল সরকারি কর্মকর্তা, বিশেষ করে বিদ্যুৎ বিভাগের লোকজনদেরকে, যে আপনারা ঘন্টায় ঘন্টায় লোডশেডিং করবেন না। জি তার মর্মার্থ ছিল ওই সময় এভারেজ সারা দেশে 12 ঘন্টা লোডশেডিং হতো। জি আজকে লোডশেডিং হয়। বিদ্যুৎ পরিস্থিতিটা কি, জি। এটা একটা ভাববার বিষয়। জনগণ কিন্তু এটা মেনে নিয়েছে, জনগণ মেনে নিয়েছে এবং ওইটার জন্য যা যা পে করতে হয় জনগণ দিয়েছে। আমাদের বিদ্যুৎ সেক্টর 272 মেগাওয়াট দিয়ে আমরা শুরু করেছিলাম 1972 সালে। আজকে আমার ইনস্টল ক্যাপাসিটি 11,000 প্লাস, আর যদি ক্যাপটিভ ধরি 13,000। এখন বিষয়টা হচ্ছে যে এই যে বিদ্যুতের যে 2.93% রিটেইলে, মানুষের কাছে তো রিটেলটাই বেশি, আর কি জেনারেশন কোথায় কি হলো দেরন কেয়ার। রিটেলের যে অ্যাডজাস্টমেন্ট যেটা হয়েছে, এটা আসলে কিন্তু রিটেল কোম্পানিগুলোর কারণে নয়, এটা হয়েছে গত 3 বছর ধরে। ঠিক এক্স্যাক্টলি 3 বছর আগে 2012 সেপ্টেম্বরে আমরা আমাদের বিদ্যুতের প্রাইসের দুইটা অংশ, একটা হচ্ছে সিঙ্গেল বায়ার হিসেবে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বেসরকারি এবং সরকারি সমস্ত প্ল্যান্ট থেকে বিদ্যুৎ কিনে 5টা রিটেল কোম্পানির কাছে বিক্রি করে। রিটেল কোম্পানিগুলো জনগণের কাছে, কনজিউমারদের কাছে রিটেল প্রাইসে বিক্রি করে। এখন খেয়াল করেন 3 বছর আগের হিসাব। প্রথমত হচ্ছে যে আপনার ন্যাচারালি আমাদের এই যে আপনি খেয়াল করেছেন যে মাতারবাড়ি প্রজেক্ট সহ, যেটা 36,000 কোটি টাকার প্রজেক্ট, এরকম আরো বেশ কয়েকটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট আমাদের এখানে ফরেন ইনভেস্টমেন্ট আছে। আমরা রেগুলেটরি কমিশন হিসেবে দেখেছি গত কয়েক বছর আমার অভিজ্ঞতা হয়েছে, আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যে ইনভেস্টর গ্রুপ যারা বাংলাদেশ ইনভেস্ট করতে চায়, মাল্টিন্যাশনাল ফরেন যেটাই হোক না কেন, অ্যান্ড অলসো ডেভেলপমেন্ট পার্টনার্স, তারা সরকারের পাশাপাশি রেগুলেটরের কাছে আসে এই জন্য যে এই যে আপনার যে তারা যে ইনভেস্ট করবে, খেয়াল করেন আলটিমেটলি তারা যে বিদ্যুৎ লেভেলের টেরিফে বিক্রি করবে কার কাছে? পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে। তাদের বিবেচনায় যদি টেরিফটা একটা সাস্টেনেবল জায়গায় না আসে, বা একটা পলিটিক্যাল ডিসিশনে যদি টেরিফটাকে ব্লক করে রাখা হয়, দিস ইজ নট হেলদি প্র্যাকটিস। 3 বছরের বিষয়ে এখানে ইনফ্লেশনের কিছু বিষয় আছে, ফুয়েলের জায়গায় ইনফ্লেশন হচ্ছে না, কিন্তু নন ফুয়েল যে বিষয়গুলো সেখানে কিন্তু এইবার ফুয়েলের প্রশ্নে আসি। আমি ফুয়েলের প্রশ্নে আসি। আমাদের টোটাল পাওয়ার জেনারেশন যেটা নিয়ে আমরা ডিবেট করছি, তার এটা হচ্ছে লেভেলটা হচ্ছে মাত্র 18.5%। খেয়াল করেন তো। আর টোটাল আমাদের পাওয়ার জেনারেশন 68 to 70% জেনারেশন হচ্ছে আপনার গ্যাসে। সেই গ্যাসে কিন্তু এটা আমাদের বক্তব্য না, সেটা হচ্ছে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান যারা করেছিল আমেরিকান কোম্পানি নেক্সেন্ট, তারা একটা সার্ভে করেছিল এবং একটা পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করেছে। তারা বলেছে যে বাংলাদেশের গ্যাস সেক্টরকে সাস্টেনেবল জায়গায় আর ডিপ্লিশন প্রিমিয়াম যদি মিনিমামও ধরা হয়, তাহলে আপনার গ্যাসের প্রাইস 2010 থেকে 2015-এর মধ্যে, এই সময়ের মধ্যে পাওয়ারের জন্য গ্যাসের প্রাইস $3 করতে হবে। কিন্তু সেটা এখনো গভর্নমেন্ট পলিটিক্যাল ডিসিশন নিয়ে ওই আপস্ট্রিমে কমোডিটি প্রাইস না ধরে এটাকে $1 রেখেছে। এখন যদি আমি এটাকে $3 ধরি কথার কথা, তাহলে কিন্তু ওখানে মিনিমাম 6,000 কোটি টাকা আমার ভর্তুকি লাগে। গভর্নমেন্ট ওই জায়গায় একটা বিশাল সাপোর্ট দিচ্ছে। ওই জায়গায় কিন্তু গভর্নমেন্ট বলছে না যে আমি গ্যাসের দাম বাড়াচ্ছি বিদ্যুতের জন্য, ওই জায়গায় একটা সাপোর্ট দিচ্ছে। এখন 18.5% বিদ্যুতের যে বিষয়টা, এই তেল ভিত্তিক বিদ্যুতের ওই জায়গাটার খরচটা খেয়াল করেন। আমি আজকে বেশ কয়েকজনের সাথে কথা বলে বের করলাম যে এখন যে ইয়েটা হচ্ছে আমাদের এসডি ভ্যাট সহ তেলের প্রাইস
মানে যেটা অ্যাকসেপ্টেবল $40 বাংলাদেশ, সরি ফার্নেস অয়েলটা 40 টাকা, জি, মানে 40 টাকা। মোটামুটি অ্যাকসেপ্টেবল। এখন এই 40 টাকা হলে তারপরেও আপনার জেনারেশন কস্ট দাঁড়ায়, অর্থাৎ কস্ট অফ সাপ্লাই 5 টাকা 60 পয়সা, যেটা ছিল 4 টাকা 66 পয়সা, সেখান থেকে 4 টাকা 66 পয়সা 23 পয়সা বাড়িয়ে আমরা 4 টাকা 90 পয়সা, খেয়াল করেন 4 টাকা 90 পয়সা রাখলাম। এখন আমি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইসে ফার্নেস অয়েলের দাম ফিক্স করি এবং এসডি ভ্যাট সহ সেটা 40 টাকা আসে, তারপরেও কিন্তু প্রাইস দাঁড়ায় 5 টাকা 60 পয়সা, এবং সেখানে আপনার 70 পয়সার একটা গ্যাপ আছে, খেয়াল করেন। এই 70 পয়সার অর্থাৎ গ্যাপ থাকে। এখানে একটা জেনারেল প্রিন্সিপাল হচ্ছে, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সমস্ত খরচ টরচ আমরা দেখেছি, সেটা পর্যালোচনা করে দেখা গেছে যদি 1 টাকার গ্যাপ থাকে তাহলে 4,500 কোটি টাকার বাজেটারি সাপোর্ট লাগে। এখন 70 পয়সার ইয়েটা, সেখানে 3,000 কোটি টাকার কিন্তু বাজেটারি সাপোর্ট লাগে। এখন ঘটনা হচ্ছে যদি আমরা অ্যাডজাস্টও করতাম, খেয়াল করেন অ্যাডজাস্ট সেটা করা হয়নি, এটা নানা কারণে করা হয়নি, এটা একেবারে একটা কথা বলে শেষ করা যাবে না। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে আপনার 3,000 কোটি টাকা যেটা তারপরে ভর্তুকি লাগতো, খেয়াল ভর্তুকি লাগার পরেও কিন্তু প্রাইস ইনক্রিজ করতে হতো। এখন বিষয়টা হচ্ছে একটা ব্যালেন্স, আমি একটা আপনাকে ওয়েটেড অ্যাভারেজ দেখেন, গ্যাসের দিক দিয়ে কিন্তু 70% বিদ্যুতের জন্য সরকার অনেক বছর প্রাইস না বাড়িয়ে একটা পলিটিক্যাল ডিসিশন নিয়ে জনগণকে বিদ্যুতের দামটা কমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তারপরে আবার বিদ্যুতের ক্ষেত্র, সরি তেল ভিত্তিক বিদ্যুতের ক্ষেত্র রেগুলেটরি কমিশন আমরা একটা কাজ করেছি যে আমাদের খেয়াল করেন আপনার বলা হয় যে প্রাইভেট সেক্টরে 2,000-এর বেশি মেগাওয়াট, 2,000-এর মতো প্রাইভেট সেক্টর যে ফার্নেস অয়েল ভিত্তিক বা ফার্নেস অয়েল এবং ডিজেল ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট, ওই জায়গায় আপনার আমরা কিন্তু এই খরচটা কমিয়ে রাখার জন্য একটা গাইডলাইন দিয়েছিলাম, একটা ডাইরেক্টিভ, যে তারা কখনো 35%-এর বেশি প্ল্যান্ট ফ্যাক্টর তারা ক্রস করতে পারবে না। আমাদের নির্দেশনার আলোকে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আপনার একটা মেরিট অর্ডার করেছে। তেলের যেহেতু খরচ বেশি, তেলের খরচ কমানোর জন্য একটা মেরিট অর্ডার করেছে যে যখন আমাদের হচ্ছে যে এফিশিয়েন্ট গ্যাস ভিত্তিক প্ল্যান্টগুলো আগে চলবে, যখন পিক আওয়ারে যখন সারা দেশে একসাথে আলোকিত হচ্ছে তখন তেলের গুলো তাও এফিশিয়েন্ট গুলো প্রথমে চালানো হয়। এখন বিষয়টা হচ্ছে আপনি এটাকে খুব সুইমিং একটা কমেন্ট করে যে তেলের এটা বিষয়টা এত সহজ না। এখানে আপনি যেটা বলছেন, আপনি বলছেন এত সহজ না, কিন্তু যখন আপনারা বোঝাচ্ছেন আমাদেরকে, যখন গণশুনানি হচ্ছে সেখানে কিন্তু একটা লোক, তখন কিন্তু আপনারা উত্তর দিতে পারছেন না। এবং এটা যখন আপনারা জানুয়ারি মাসে করেছেন সেই সময় আপনারা এটা করার পরে, এবং ফেব্রুয়ারি মাসে করেছেন আপনারা গ্যাস, এবং দুটার পরেই কিন্তু বাস্তবতা হলো যে ওখান থেকে গণশুনানিতে যারা গিয়েছিলেন তাদের কেউই বলেননি যে ওনারা কোনো যৌক্তিক ব্যাখ্যা দিয়ে জায়গাটা দাঁড় করাতে পেরেছে। ওটা হচ্ছে রিটেইলের জন্য। এখন যেটা হয়েছে এটা মূলত 3 বছর আগের যে জেনারেশন, 3 বছরের একটা বিষয় আছে, অর্থাৎ আমাদের যে জেনারেশন টেরিফ অর্থাৎ বাল্ক টেরিফ 2012 সেপ্টেম্বরের পরে আর অ্যাডজাস্ট করা হয়নি। ওইটার যে 23 পয়সাটা আমরা কিন্তু পুরোটাই পাস থ্রু করিনি অন দি রিটেল কনজিউমার, রিটেইলার্স। আমরা এখানে মাত্র 18 পয়সা করেছি, 5 পয়সা রেখে দিয়েছি। ওখানে তাদের সিস্টেম লস, তাদের কিছু অতিরিক্ত আয় ছিল, তাদের এফিসিয়েন্সি, এগুলোর জন্য আমরা রেখে দিয়েছি। এখন বিষয়টা হচ্ছে আপনাকে একটা কথা বলি না, এটা শোনেন, এইরকম আলোচনা করে কোনো কিছু দিশা পাওয়া যাবে না। এটা খুবই কমপ্লিকেটেড, এটা খুব সহজ একটা বিষয়। আপনি যে বললেন যে রিটেইল কোম্পানিগুলোর জন্য এই দাম বৃদ্ধি না, এটা গতকাল আপনারা প্রেস ব্রিফিং এ বলছিলেন। এটা প্রেস ব্রিফিং এ বলছিলেন কিনা? আমাদের প্রেস ব্রিফিং এর সময় অল্প, সাধারণত আমরা প্রেস, এটা তো আপনি আমাদের ক্যালকুলেশন গুলো দেখলে তো বোঝা যায়। আপনি 23 পয়সা জেনারেশনে বাড়িয়েছে, খেয়াল করেন, এটা সরাসরি ক্যালকুলেশন ধরে বুঝে নিলাম যে আপনি এগুলি করেন নাই। 23 আর 18 বাদ দিলে তো হয় 5। আপনি যে শুনানিগুলি করছিলেন সেটা কি রিটেল কোম্পানিগুলির প্রস্তাবের উপর না? রিটেল কোম্পানি মূলত তো আপনার রিটেল কোম্পানি কি বলেছে? রিটেল কোম্পানি বলেছে যদি বাল্ক ট্যারিফ যদি না বৃদ্ধি হয় তাহলে তাদের বৃদ্ধি করার প্রয়োজন নেই। না, কিন্তু আপনারা তো দুটো কাজ করেছেন, গণশুনানি করেছেন, তারপরে আপনারা যে 90 দিনের মতো থেকে আপনারা করেননি, ওনারা ধরে নিয়েছেন 7 মাস ধরে সবাই বসে আছে, ধরে নিয়েছে যে না
ওনারা যে যেটা কথাটা বলেছেন তাতে বাস্তবসম্মত মনে করে হ্যাঁ বিইআরসি এখন এটা গিয়ে মানুষের পার্সপেক্টিভ কি, গ্রাহকের পার্সপেক্টিভ কি? তার কথা হলো যে আপনি রিটেল কোম্পানিগুলির জন্য বাড়ান, আর যেই যুক্তি বলেন তার জন্য বিদ্যুৎ বিলটা বাড়ছে। এটা তো স্বাভাবিক। হ্যাঁ, মনে করেন যে গত 4 বছরে 300 টাকা থেকে 1000 টাকা হয়ে এখন গেছে। বিদ্যুতের জ্বালানির দামটা কম থাকায় বিদ্যুতের উৎপাদন খরচ কম। হ্যাঁ, এখন সেখানে আপনি কেন 3 এখন বছর বাড়বে? আগের একটা জিনিস টেনে এনে বলতেছেন যে ওইটার জন্য আমরা বাড়াইছি। না 3 বছর ওটাতে আগে তো কিছু লাভ নাই। পৃথিবীর কোথায় অ্যাডজাস্টমেন্ট হয় না। না, আমি না, আপনাকে না, উদাহরণ না, দিচ্ছি। adjustment তো হয় না। না, যেটা আপনি- আপনি আসার আগে স্যার, আমি একটা আপনাকে একটা কথা বলছি, বলবো। সুরজিৎ দা। আপনি অ্যাডজাস্টমেন্টের কথা বলছেন স্যার। আওয়ামী লীগের- যখন $120 হয়েছে, সরকার এটা 3 গুণ ভর্তুকি দিয়ে তাদের চালিয়েছে এবং তাদের না, না, বোঝার শুনেন, টানতে হচ্ছে সবসময় তো- জনগণ। না, আওয়ামী লীগের আমি যেটা আপনাকে বলি, সুরজিৎদার একটা জিনিস আমি আপনাকে বলি, আমার যদি এটা আমার একটা যদি complicated না, আমি আলোচনা সিম্পল করতে ভাষায় বলি, পারবো। ওনার সিম্পল ভাষায় বলি, আমার যদি একটা কুড়ে ঘর থাকে, ওখানে সিকিউরিটি গার্ড দরকার হবে না, ইলেকট্রিশিয়ান দরকার হবে না, ম্যানেজার দরকার হবে না, কিন্তু আমি যখন একটা 10 তলা অ্যাপার্টমেন্ট করব, ওখানে ইভেন একজন ম্যানেজারও দরকার হবে। না, কিন্তু ওইখানে তো না, না, তার এখন সামর্থ্যের একটা- ব্যাপার আছে। না, না, ওখানে তো সামর্থ্যের ব্যাপার আছে। যদি আমি যখন একটা বড় বাড়ি বানাবো, সেখানে আমি যদি সিকিউরিটি রাখি, না, এই আমার জন্য- সামর্থ্য না, না, আছে। সব আমরা তো এই জন্য- 2010 সাল থেকে এই বাড়তে জন্য- বাড়তে সেইগুলি তো এই আমরা জন্য- দিয়েছি। 8 দফা, না, না, 8 দফা বাড়ি। এই জন্য সেগুলি তো আমরা দিয়ে এই দিচ্ছি। সেক্টরটাকে সাস্টেনেবল রাখার জন্য আমি পলিটিক্যাল না, ডিসিশন কিন্তু জনগণ কিন্তু একটা জিনিস বুঝতে না, না, পারছে না। জনগণ জনগণ বুঝতে আপনারা- হবে। It আপনারা is our জনগণের কাছে কিন্তু- responsibility. না, না, জনগণের গণশুনানিতে যারা কিন্তু প্রতিনিধি- আপনারা একবারও বলেননি যে ইয়েস, না, না, আমরা আপনারা তো- যে দাবি দাওয়াগুলো না, করেছেন। আমরা তো আমরা তো গণশুনানির মধ্যে decision-এর স্যার, আগে আপনি এত বলেন- কথা বলতে পারি স্যার, না। আপনি এখন বলেন গণশুনানিতে আমরা আপনি decision ছিলেন। দিয়েছি। সিচুয়েশনটা কি সাহেব, ছিল? ওই কথাটা বলাই হয় নাই। হ্যাঁ, আপনি- গণশুনানিতে কি ছিল? আপনি যে সব বিষয়গুলো বলছেন, এগুলো বিষয়গুলো অ্যাড্রেসের প্রেক্ষাপট, মূল্যহার বৃদ্ধি জাস্টিফিকেশনের জন্য এটা টেকানো খুব কঠিন হবে। আচ্ছা, সেটা বাস্তব that is অবস্থা your যেটা, perception. না আমার পারসেপশন, আমি একটা ফ্যাক্টর। কারণ আজকে যদি আমি এখানে যেটা বলে যাব, সেটা জনগণের কথা বলে যাব। হ্যাঁ, কারণ আমি সেখানে হতে পারে। জনগণের প্রতিনিধি হিসেবে কথাগুলো বলে আমরাও এসেছি। তো বাংলাদেশের এক নম্বর। জনগণ। আপনি সেখানে রেগুলেটর হিসেবে শুনেছেন এবং সেই কথাগুলোর যে প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলোর কোনোটাই আপনারা এখানে অ্যাড্রেস করেননি। আপনি সবচেয়ে বড় ছিলেন কথা সেখানে, আমি আমাদের- সেখানে ছিলাম। আমাদের আমি বলি, পূর্ণাঙ্গ আপনি order-এ সবকিছু আর সামনে থাকবে। না, আগে কিন্তু আসেন। অর্ডারে না। আপনি- যখন শুনানিটা করেছিলেন তখন কিন্তু আপনাদের বক্তব্য কোনো জায়গায় এই দাও, এরকম দাও, ছিল দাও, না। দাও, না, আমরা তো তখন কথা বলবো না, সেলিম আমরা তো সাহেব, নিউট্রাল। সেলিম না, না, সাহেব, তখন কিন্তু আজকে- ঠিক আছে। কিন্তু আজকের যে তারপরে তো এটা জায়গাটায়, হয়নি। আজকে ওই দিনে 5.something বাড়ানোর প্রস্তাব নিয়ে কারিগরি কমিটি এসেছিল, সেটার উপরেই মোটামুটি ঘোষণা থেকে দেওয়া হয়েছে এবং আপনারা সেখানে ফাইনাল হয়ে গিয়েছিল এবং 3 দিন কাউকে 2 দিন কাউকে 3 দিনের তথ্যপাত্র দেওয়ার জন্য ডাইরেক্টিভ দেওয়া হয়েছিল এবং 4-5 দিনের মধ্যেই মোটামুটিভাবে যদি তেলের ইয়েটা না আসতো তাহলে ওটা পাস আউট হয়ে যেত। এই হচ্ছে মোটামুটি প্রস্তুতির কাজ। সেই জায়গাটা যে মৌলিক যে কথাগুলো বলা হয়েছিল, সে কথাগুলো আমি আপনাকে আবার স্মরণ করতে বলবো পার্সোনালি, নট রেগুলেটর হিসাবে। 20% আপনারা পাওয়ার প্ল্যান্ট ফ্যাক্টর ধরে পিডিবিকে পয়সা দিয়ে দিলেন। সেখানে মাথা কুটে মরেছিলাম যে কখনো কারিগরি বিবেচনায় 10%-এর বেশি প্রবৃদ্ধি করা যায় না। আমি হিসাব করে দেখালাম যে সেখানে 4,500 কোটি টাকা বেঁচে গেছে এবং আপনারা শুনানি করলেন রিটেলের, আপনারা সেই আবেদন বিবেচনায় নিলেন না, আজকে পর্যন্ত শুনানি করেননি। ইটিভিতে আপনি বলে গেলেন যে আমরা ওটা শুনানি করব এবং 1 বছর পার করলেন এবং পরবর্তীতে বললেন, পিডিবি বললে যে 1700 কোটি টাকা বেঁচে গেছে। তখন আপনারা 700-800 কোটি, না আমি বলি আমার কথাটা শেষ করতে দেন। তখন আপনারা বললেন এই কথাটা যে 1700 কোটি টাকা বেঁচে গেছে। আমি তখন বলছিলাম যে দুটো একসঙ্গে হিয়ারিং করেন, 700 কোটি টাকার যে মূল্যহার বৃদ্ধি করতেছে 6% না 7%, এটা বৃদ্ধি করা লাগবে না, কারণ ওইখানে আরো সারপ্লাস থাকবে। তারপরে 1 বছর পার হয়েছে, 1 বছরের সমন্বয় করেছেন, 1700 কোটি টাকা বেঁচেছে, সেই 1700 কোটি টাকাও এখানে আপনারা সমন্বয় করেছেন। তাহলে সেই দিন আমাদের প্রতি ইনজাস্টিস করেছেন। এই কথাটা আমি আগে বলি, আপনারা সেদিন আমাদের আবেদন কেন হিয়ারিং করলেন না? একসঙ্গে আমাদেরও তো রাইট আছে, আমরাও তো বিদ্যুতের দাম কমানোর জন্য আবেদন করেছি, বারবার করেছি, আপনারা আমলে নেননি। আপনাদের প্রতি আস্থা এবং নিরপেক্ষতা কোথায় যাবে সেই কথাটা আজকে মানুষের সামনে বলেন। আপনি ব্যক্তি হিসেবে বলেন, আমি রেগুলেটর হিসেবে জিজ্ঞেস করবো না। তারপরে আপনাদের ওই দিন হিয়ারিং এ কথাগুলো বলেছি, যে কথাগুলো ওরা 1700 টাকা বলেছে, আমরা 4,500 কোটি টাকা বলেছে। কার হিসেব সঠিক সেটা তো যাচাই বাছাই হতে হবে। যাচাই বাছাই করলেন না। আচ্ছা আমি শেষ করি, যাচাই বাছাই করলেন না, করে একতরফা ভাবে আপনারা চাপাই দিলেন। নেক্সট আসেন, বললাম যে 374 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এই ইয়েতে কুইক রেন্টালে এবং তাদেরকে আমি 5 টাকার বেশি মূল্যহার দিচ্ছি। এ ব্যাপারে তো কোনো, আমরা 50%-এর বেশি প্ল্যান্ট ফ্যাক্টরে চালাতে পারতেছি না পাবলিক সেক্টরে। সেখানে যদি এই গ্যাসটা দিয়ে প্ল্যান্ট ফ্যাক্টর ইমপ্রুভ করে, শুধুমাত্র ফুয়েলের পয়সা 65 পয়সা দিলেই ওখানে 2,500 কোটি টাকা বেঁচে যায়। আপনি সেই জায়গাটা
প্রস্তাব পাশ করার ব্যাপারে এর আগের হিয়ারিং এ আমরা বলেছি যে এই মূল্য এই চুক্তি যাতে না বাড়ানো হয়, পিডিবি, আমরা, আপনাদের কারিগরি কমিটি সবাই মিলে আমরা বলেছি, একমত হয়েছে, সেইটা লেখার কথা ছিল আপনাদের কার্যপদ বিবরণীতে, সেই অর্ডারে সেটা আসলো না এবং সরকার প্লেন দি গ্রাউন্ড এটা বাড়ালো। আমরা বললাম যে এটা শুনানি করেন, যে সরকারের এটা যুক্তি নাই। সেদিন যদি আমরা শুনানি করে যদি সরকারকে আজকের মতো যেমন আটকাচ্ছি, সেদিন যদি আটকাতাম তাহলে এটা হতো না। এখানে 2000 কোটি টাকা বেঁচে যেত, আপনি যে 1000 কোটি টাকা সারপ্লাস করতেছেন, এখানে 1000 কোটি টাকা সারপ্লাস থাকছে। শেষ পর্যায়ে আসছি, এই জায়গাগুলো যদি আমরা বলে দিয়ে অ্যাড্রেস আমরা শেষ করতাম, করবো। এই জায়গাগুলো যদি আমরা আজকে অ্যাড্রেস করতাম, তাহলে আজকের আপনার এই 1000 কোটি টাকা বাড়ানোর সরকার আজকে ন্যাচারালি সাফার করেছে। গ্যাস তেলের দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম ঠেকাতে পারতেছে না, মানুষের কাছে অসন্তুষ্টি হচ্ছে, সরকার সেগুলো মোকাবেলা করে আসছে। আজকে তেলের দাম এত নেমে গেল, সরকার সেই সুযোগটা নিতে পারলো না, এখন বিদ্যুতের দাম বাড়িয়ে দিল, দিয়ে কি ধরনের একটা ক্রাইসিস তৈরি হয়ে গেল দেখেন। এটা একটু বলবেন খুব সংক্ষিপ্ত হবে, আমাদের এই জায়গাগুলো উনি যে বিষয়গুলো বলেছেন ওই সময় কিন্তু ওনাদের পক্ষ থেকে এই বিষয়গুলো রেজ করা হচ্ছিল। আমরা এই সর্বশেষ যে আমরা অ্যাডজাস্টমেন্ট করেছি, এখানে কিন্তু সব বিষয় কিন্তু আমরা সমন্বয় করেছি, কারণ তারা কিন্তু 18.5% চেয়েছিল, আমরা সেখানে দিয়েছি মাত্র কত, লেস দেন 5%, 4.93%। তো এটাতে বোঝা যায় কিছু প্রাইমাফেসি কেস আছে, এর জন্য গভীরে যেতে হয় না। আমরা সমস্ত এটা আমাদের যে রেগুলেটরি কমিশন অত্যন্ত মানে সতর্কভাবে, অত্যন্ত আপনার কি বলবো কনজারভেটিভলি তারা বিষয়গুলো দেখেছে। একটা আমরা সবসময় কস্ট রেশনালাইজেশনের প্রিন্সিপালের মাধ্যমে কাজ করি। না, কিন্তু স্যার কথাটা এইভাবে আসছে কেন? যে ওনারা যে জিনিসগুলো বলছেন যে আপনারা এইভাবে কমাতে পারেন, এই জায়গায় না সেগুলো করেছি তো না, কিন্তু ওনারা বলছেন যে আমাদের কোনো জিনিস কার্যবিবরণী তো লেখা হয় না। সেটা করেছি বলেই তো আজকে খেয়াল করেন পিডিবির হিসাবে 6.5 টাকা জেনারেশন কস্ট হয়েছে। না, কিন্তু আমাদের তো লাভ হচ্ছে না, জনগণের তো কোনো লাভ হচ্ছে না। জনগণ লাভ হবে না, আজকে আপনি বিদ্যুৎ পাচ্ছেন না, কিন্তু বিদ্যুৎ পাচ্ছেন। এখন যদি আপনি এটা বলেন বাংলাদেশের মতো ইয়াতে, যেমন আপনারা যে কথা বলেছেন, পৃথিবীর কোনো জায়গায় গ্যাস এত সস্তা যায় না। আর পৃথিবীর কোন কোন দেশে আপনি বলেন তো যে পার ক্যাপিটা ইনকাম আমাদের থেকে নিচে আছে? শুনেন, আমরা তো ইমপ্রুভ করছি, আমরা তো আগের জায়গায় নেই, আমরা অনেক দূর আগে গেছি। এখন যদি আপনি খেয়াল করেন, আমি একটা উদাহরণ দিই ছোট্ট, আমি শেষ করি, মানে একটা সেন্টেন্স আপনি যদি বলেন, ভারতে প্রতি মাসে মাসে বিদ্যুতের প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়। হ্যাঁ হয়, আপনারা আমরা অটোমেটিক, এটা অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট। না না, কিন্তু আমাদের আইনের সংশোধনের বিষয় আছে। এখন এটা হচ্ছে ম্যানুয়ালি কাজটা করতে হয়। আমরা কিন্তু এটাই বলছি, যখন তেলের দাম কমে গেছে আমরা চাই অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট। না, তেলের দামটা এখনো এটা পলিটিক্যালি কন্ট্রোল করা হয়, এটা স্পেসিফিক ফর দ্য প্রোটেকশন অফ দ্য ইকোনমি। আপনি যদি আসলে সমস্যাগুলো অটো এসকেলেশন যদি করেন, এত বছর ধরে তেলে আপনার গভর্নমেন্ট গচ্ছা দিয়েছে, লস দিয়েছে। এই জন্য এখন যেহেতু বিদেশি কোম্পানিগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য কেন? না, গভর্নমেন্ট গচ্ছা দিয়েছে মানে কি? গভর্নমেন্ট গচ্ছা দিয়েছে মানে গভর্নমেন্ট জনগণই দিয়েছে, ট্যাক্সের টাকাটা দিয়েছে, জনগণের টাকা। তো এটা তো জনগণের বোঝা। না, এই টাকা তো কেউ খেয়ে ফেলেনি, এটা তো জনগণের। মানে কেউ তো নিয়ে যাচ্ছে, না না, কেউ খেয়ে ফেলেনি, মানে জনগণ দিচ্ছে। আমরা এইভাবে আসলে না, আপনি যখন বলছেন যে অমুক জায়গায় বেড়ে গেল, তখন আলটিমেটলি কি হচ্ছে? বোঝা তো আমাকে টানছে, আমি শেষ করতে। আপনার ইকোনমিটাকে সাস্টেনেবল রাখার জন্য আমাদের কিন্তু রেগুলার বেসিস এগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এবং ইন্ডিয়াতে প্রতি মাসে মাসে অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। আমাদের সময় শেষ হয়ে গেছে, বিদ্যুতের কথা বলছি। আর তেলের বিষয়টা হচ্ছে কি, এটা সারা বিশ্বে কিন্তু এটাকে পলিটিক্যালি কন্ট্রোল করা হয়, আমাদের মতো ইকোনমিতে আর কি। এখন ওই যে প্রোটেকশনটা সারা এই গত 2 দশক কিন্তু আমরা সাপোর্ট দিয়ে গেছি। এখন হয়তো বিপিসি, আমি জানি না তারা বিবেচনা করবে কিনা, হয়তো একটু ওয়েট করছে, আগামী এই কয়টা টাকা অ্যাডজাস্ট করার জন্য মূল্য বৃদ্ধি করার এত বড় সরকারের যতটুকু মূল্য বৃদ্ধি হয়েছে, আমি মনে করি একেবারে সহনীয় 2.93%। কৃষিতে বাড়ানো, আমি আপনাকে বলি, কৃষিতে বাড়ানো হয়নি। 3 কোটি মানুষ 3 টাকাতে 30 পয়সা পাচ্ছে, তার 100% সাবসিডি। এই জিনিসগুলো যারা পাচ্ছে তাদের কিন্তু প্রোডাকশন, প্রোডাক্টিভিটি নাই। কেন প্রোডাক্টিভিটি? আজকে আমরা সাপোর্ট 3%, এখন 3%, কিন্তু ওই 3% আগে তো আপনি বাড়াইতে সেইটার উপরে 3%। তারপর সময় শেষ হয়ে গেছে। ইকোনমি কি আমরা এই জায়গায় আনার জন্য চেষ্টা করে যাচ্ছি। সহনীয়তার বাইরেও একটা কথা থাকে, এটা হলো জাস্টিস। শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।